খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে কিছুই অসম্ভব নয়, নীতি আয়োগের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। রাজ্যে ফের করোনার থাবা, আক্রান্ত হলেন 2 জন। পিকচার অভি বাকি হ্যায়, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কিসের ইঙ্গিত দিলেন সৌগত, জানতে উৎসুক সবাই। পদত্যাগের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন ইউনূস, কি বললেন শুনুন। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে টানা 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কোন কোন জেলায় জানতে চোখ রাখুন আবহাওয়ার খবরে। পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে কাশ্মীরের বাকি ঘটনার তুলনা করা উচিত নয়, এমনটাই মনে করেন জয়শঙ্কর। ফের পরীক্ষা ছাড়াই চাকরিতে বহাল থাকা সম্ভব, এই প্রশ্ন নিয়ে বিকাশ রঞ্জনের বাড়িতে গেলেন চাকরিহারারা। নিয়মিত যোগাযোগ রেখেছেন মমতা, পূর্ণিমকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রজনী। কলকাতায় ফিরেই রাস্তার নামকরণের প্রতিশ্রুতি দিলেন অভিষেক, জাপানের রাধাবিনোদ পালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন এই কথা। মোদির মন্তব্য উস্কানিমূলক এবং ভিত্তিহীন, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করতেই পাল্টা বিবৃতি দিল পাকিস্তান। আসছি বিস্তারিত খবরে। শরীরে রক্ত নয়, সিঁদুর বইছে। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করল পাকিস্তান। রাজস্থানের জনসভা থেকে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তারই নিন্দা করে 24 ঘণ্টার মধ্যেই বিবৃতি দিল ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন। নরেন্দ্র মোদির বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তানের দাবি, প্রধানমন্ত্রীর অভিযোগগুলি বিকৃত এবং ভুল। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এমন মন্তব্য করা হয়েছে। পাকিস্তানের তরফে এও বলা হয়েছে, কোনো সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হয়। পাকিস্তানের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারাও সক্রিয় ভূমিকা পালন করে। ভারতের নেতৃত্বকে আরও দায়িত্বশীল এবং সংযত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে। কিন্তু কি এমন বলেছিলেন নরেন্দ্র মোদি যে এত অস্থির হয়ে উঠল পাকিস্তান? প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে অপারেশন সিঁদুর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা ভারতের মা বোনেদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। 22 এপ্রিলের হামলার জবাব হয়েছে 22 মিনিটে। পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ারবেস এখন আইসিইউতে রয়েছে। মোদিকে আরও বলতে শোনা গিয়েছিল, আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, ন্যায়ের নয়া রূপ, যার নাম অপারেশন সিঁদুর। এদিকে পাকিস্তানের দাবি, দেশের অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতে এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানকে শান্তিপ্রিয় বলে দাবি করে তাদের বক্তব্য, একে তাদের দুর্বলতা ভাবা ঠিক নয়, দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারে। আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা 3 দিন কলকাতা সহ রাজ্যের সব জেলায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে সময়ের আগেই শনিবার দেশে বর্ষা ঢুকেছে। কেরলে এদিন পা রাখল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বাংলায় বর্ষা আসার স্বাভাবিক সময় জুনের 8 তারিখ। বর্ষার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টিতে গরম থেকে রেহাই মিলবে বলেই আশা করা হচ্ছে। কোথায় কখন বৃষ্টি? আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 27শে মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে 28শে মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে 30শে মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 28শে মে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 29শে মে 24 পরগনা, 2 মেদিনীপুর ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30শে মে 2 বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ থেকে 30শে মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
28 মে কোচবিহার, 29 মে কোচবিহার ও জলপাইগুড়ি এবং 30 মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কেরলে সময়ের আগেই বর্ষা। শনিবার বর্ষা ঢুকল কেরলে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এবার দক্ষিণের এই রাজ্যে পা রাখল মৌসুমি বায়ু। গত 16 বছরে এই প্রথম এত আগে বর্ষা ঢুকল কেরলে। প্রসঙ্গত, দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা আসে। সেখানে বর্ষা আসার স্বাভাবিক সময় 1 জুন। সেই সময়ের আগেই এবার পা রাখছে বর্ষা। বাংলাতেও কি এবার আগেভাগেই ঢুকবে বর্ষা? হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, কেরলে আগে বর্ষা ঢুকলেই যে বাংলাতেও আগে বর্ষা আসবে তার কোনো যোগ নেই। বাংলায় ঠিক কবে নাগাদ বর্ষা আসবে তা এখনও স্পষ্ট নয়। এ রাজ্যের মধ্যে উত্তরবঙ্গে প্রথম পা রাখে বর্ষা। সেখানে বর্ষার আসার স্বাভাবিক সময় 8 জুন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় 10 জুনের পর। এবার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। রাজ্য ও দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই কোনো লক্ষ্য পূরণই অসম্ভব নয়। শনিবার নীতি আয়োগের 10ম প্রশাসনিক পরিষদীয় বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের উন্নয়নের গতি বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন এই বৈঠকে। নীতি আয়োগের তরফে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, উন্নয়নের গতি আরও বাড়াতে হবে। কেন্দ্র এবং সব রাজ্যগুলি একসঙ্গে টিম ইন্ডিয়া হয়ে কাজ করলে কোনো লক্ষ্য পূরণ করা অসম্ভব নয়। প্রধানমন্ত্রী মোদী বলেন, বিকশিত ভারত প্রতিটি ভারতীয়র লক্ষ্য। যখন প্রতিটি রাজ্যের বিকাশ হবে তখন ভারতও বিকশিত হবে। এটাই 140 কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষা। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালেরা নীতি আয়োগের প্রশাসনিক পরিষদের সদস্য আর প্রধানমন্ত্রী মোদী চেয়ারম্যান। মোদী বলেন, প্রতিটি রাজ্য, প্রতিটি শহর, প্রতিটি পৌরসভা এবং প্রতিটি গ্রামকে বিকশিত করে তোলার লক্ষ্য নিয়ে আমাদের চলা উচিত। আমরা যদি এভাবে কাজ করি তাহলে বিকশিত ভারত গড়ে তুলতে 2047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই বৈঠকে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, আন্তর্জাতিক স্তরে মান বজায় রাখতে প্রতি রাজ্যে অন্তত একটি করে পর্যটন স্থল গড়ে তুলতে হবে। সেখানে সব রকম পরিষেবা ও পরিকাঠামো থাকবে। তিনি বলেন, একটি রাজ্য একটি আন্তর্জাতিক ডেস্টিনেশন হয়ে উঠবে। পর্যটন ক্ষেত্রের চারপাশের শহরগুলিতেও উন্নয়ন হবে। দ্রুত গতিতে শহুরে হয়ে উঠছে পুরো ভারত। এই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভবিষ্যতের শহরের জন্য আমাদের কাজ করা উচিত। উন্নয়ন, উদ্ভাবন এবং স্থায়িত্বই হবে ভারতের শহরের উন্নয়নের চালিকা শক্তি। কর্মক্ষেত্রে নারী শক্তির অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। মোদীর কথায়, আমাদের এমন আইন ও নীতি প্রণয়ন করতে হবে যাতে তা সম্মানের সঙ্গে কর্মক্ষেত্রে কার্যকর করা যায়। গত 6-7 মে অপারেশন সিঁদুর এর পর এই প্রথম দেশের মুখ্যমন্ত্রী এবং উপরাজ্যপালদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে নীতি আয়োগের বৈঠককে অযোগ্য বলে উল্লেখ করলেন প্রবীণ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। বিজেপি তার বক্তব্যকে কটাক্ষ করে বলল, কংগ্রেস নেতা কোনো না কোনো বিষয় বিতর্ক তৈরি করতেই থাকেন। এইভাবে তিনি তার দলকে শেষ করে দেবেন। বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেন বলেন, এটি টিম ইন্ডিয়ার বৈঠক। দেশের উন্নয়নের জন্য টিম ইন্ডিয়ার এই বৈঠক হচ্ছে। জয়রাম রমেশ এখানেও কিছু না কিছু ত্রুটি খুঁজে পেয়েছেন। তিনি আরও বলেন, জয়রাম রমেশ কংগ্রেসের রাম রাম করেই ছাড়বেন। স্বামী পূর্ণম কুমার সাউকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান রজনী। পাকিস্তানে বন্দী থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে খোঁজ নিতেন, ফোনে ভরসা জোগাতেন। শুধু তাই নয়, পূর্ণম দেশে ফিরে আসার দিনও রজনীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ শনিবার স্বামীকে পাশে নিয়ে সেই কথাই বললেন রজনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ পূর্ণমও। দীর্ঘ 1 মাস পাক রেঞ্জার্সের হাতে বন্দী ছিলেন পূর্ণম। এদিকে পাকিস্তানে বন্দী থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রত করেছিলেন স্ত্রী রজনী। গত 14 তারিখ পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন পূর্ণম। গতকাল শুক্রবার হুগলির রিসরার বাড়িতে তিনি এসেছেন। ঘরের ছেলে ফিরে আসায় পরম আনন্দিত জওয়ানের বাড়ির লোকজন। ছেলেকে জড়িয়ে ধরেছেন বাবা মা। স্বামীর অপেক্ষায় থাকা রজনী একসময় আনন্দে কেঁদেও ফেলেছিলেন। বাড়িসহ গোটা এলাকাতেই কার্যত উৎসবের মেজাজ। আজ শনিবারও পূর্ণমের বাড়িতে কার্যত আত্মীয় স্বজনদের ভিড়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এসেছিলেন পূর্ণমের সঙ্গে দেখা করতে। জওয়ানকে জড়িয়ে ধরলেন তিনি। উত্তরীয় পরিয়ে দেওয়া হল। এদিন রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত যোগাযোগ রাখতেন।
পাকিস্তানে পূর্ণমকে আটকে রাখার সময় 4-5 বার রজনীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবার রজনীকে সাহস জুগিয়েছেন তিনি। বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে, পূর্ণম ফিরে আসবেন, রজনীকে দুশ্চিন্তা না করতে বলেছিলেন মমতা। গত 14 তারিখ পূর্ণম মুক্তি পেয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছিলেন। ওই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় রজনীকে ফোন করেছিলেন। সে সময় পূর্ণমকে আমাদের ভাই বলে ফোনে সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রজনী ও পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। আজ শনিবার স্বামীকে পাশে নিয়ে সেই কথাই বললেন রজনী। মুখ্যমন্ত্রী পাশে থেকেছেন, সেজন্যে আপ্লুত রজনী। সুযোগ হলে স্বামীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে চান তিনি। করোনার করাল গ্রাস থেকে এবার রক্ষা পেল না বাংলাও। রাজ্যে ফের নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার মগরাহাটের 2 নম্বর ব্লকের 2 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের দুজনেরই বয়স কম। আক্রান্তদের মধ্যে একজন কিশোর আর অপরজন বছর 20-র তরুণী। আক্রান্তদের আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁদের দুজনকেই ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। RT-PCR পরীক্ষায় দেখা যায় তাদের দুজনের শরীরেই কোভিড-19 ভাইরাস বাসা বেঁধেছে। এর আগে চলতি মাসে কেরালায় 182 জন আক্রান্তের হদিশ মিলেছে, যার জেরে মৃত্যু হয়েছে দুজনের। এরপর থেকেই রাজ্য জুড়ে জোরদার করা হয়েছে নজরদারি। বর্তমানে জেলা প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছে। স্বাস্থ্য দফতরের তরফে আতঙ্কের কোনো কারণ নেই বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে বাংলায় মোট 3 জন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইনের মতো শব্দগুলো এখন সকলেরই পরিচিত। 2019 সালের শেষ দিক থেকে এই শব্দগুলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে। কারণ সেই সময় চীন থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে 70 লক্ষের বেশি মানুষ প্রাণ হারান। বহু কষ্টের পর সেই কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে দেশবাসী। তবে এরই মাঝে আবারও আশঙ্কার মেঘ। ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণের গতি বেড়েছে। কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সন্ধান মিলেছে। এবার পশ্চিমবঙ্গের মগরাহাট এলাকাতেও ধরা পড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য জেলার এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দুজন বর্তমানে তাদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য দফতর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দুজনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্য দফতরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, জবাবে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। ঘটনাগুলিকে কাশ্মীরের সংঘাত হিসেবে বর্ণনা করা ভুল। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে, দুটি বিষয়কে একসঙ্গে বর্ণনা করা হলে পহেলগাঁও হামলার অভিযুক্ত এবং ক্ষতিগ্রস্তদের একই আসনে বসানো হবে। ইউরোপের 3 দেশ সফর শুরু করেছেন বিদেশমন্ত্রী। নেদারল্যান্ড এবং ডেনমার্কের পর সফরের শেষ পর্যায়ে শুক্রবার জার্মানিতে পৌঁছলেন তিনি। এদিন সন্ধ্যায় বার্লিনের জার্মান কাউন্সিলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক একটি আলোচনা সভায় যোগ দিলেন জয়শঙ্কর। সেখানে তাকে কাশ্মীর সংঘাতে আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রথমত এটি কাশ্মীরের বাকি ঘটনার মতো নয়। এটি জঙ্গি হামলা। এই ঘটনার একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর নয়, দেশের বিভিন্ন প্রান্তে হামলার পরিকল্পনা করা হয়েছিল। বিদেশমন্ত্রীর কথায়, মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য এবং কাশ্মীরের পর্যটন শিল্পকে নষ্ট করে দেওয়ার লক্ষ্যে পহেলগাঁওয়ে হামলা চালানো হয়। ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য এই হামলা করা হয়। জয়শঙ্করের মতে, কাশ্মীরের বাকি অশান্তির ঘটনার সঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তুলনা করা হলে দোষীদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের কোনো পার্থক্য থাকবে না। সামরিক অভিযানে গত 7ই মে পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুরের জবাবে 8ই মে, 9ই মে এবং 10ই মে ভারতের একাধিক সেনাঘাঁটির ওপর হামলার চেষ্টা করল পাকিস্তান। যদিও তাদের সেই চেষ্টা বিফল হল বলে দাবি ভারতের। সংঘাতে ইতি টানতে গত 10ই মে বৈঠকে বসলেন 2 দেশের DGMO। বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, সংঘর্ষবিরতি সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এদিন সেই প্রসঙ্গে বার্লিনের সভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোক্ষম জবাব দেওয়ার জন্য আমরা সামরিক অভিযান চালিয়েছি। কেবলমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকেই বেছে বেছে নিশানা করা হয়।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর ভারতের পাশে দাঁড়াল বিশ্বের একাধিক দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়াদিল্লিকে সমর্থন জানাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরিষদের তরফে জানানো হল, পহেলগাঁও ঘটনার দোষীদের কড়া শাস্তি দেওয়া উচিত। এদিন তার বক্তব্যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সেই বিবৃতির প্রসঙ্গও তুলে ধরলেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। গত 7ই মে সন্ত্রাসবাদের বিরুদ্ধেই অভিযান চালিয়েছে ভারত। বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে পড়শি দেশ, তাই সেদেশে ঢুকে অভিযান চালাতে হয়েছে। তিনি আরও বলেন, আমার মনে হয় বর্তমানে ভার্চুয়ালি কোনো দেশই সন্ত্রাসবাদের পক্ষে মন্তব্য করবে না, ভারতের অভিযানের নিন্দা করবে না। এমনকি জঙ্গি দমনে নয়াদিল্লির এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে জার্মানিও। শীর্ষ আদালতের রায়ে বর্তমানে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা স্কুলে যাওয়ার অনুমতি পেলেও অনিশ্চয়তা জারি। তারপর কি হবে? সুপ্রিম নির্দেশ অনুযায়ী পরীক্ষায় কি বসতেই হবে? কোনোভাবে কি বিকল্প পথে চাকরি বাঁচানো সম্ভব? এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চাকরিহারাদের মনে। জবাব পেতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গেলেন চাকরিহারাদের একাংশ। কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? বর্ষিয়ান আইনজীবীর কথায় ওদের ভুল বোঝানো হয়েছিল। আইনত এভাবে ওদের কাজে ফেরানো সম্ভব নয় কোনোভাবেই। বিকাশ রঞ্জন জানান, তিনি চাকরিহারাদের বুঝিয়েছেন গোটা বিষয়টা। বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর পুরনো কাজে ফেরানো সম্ভব নয়, নতুন করে পরীক্ষা দিয়ে তবেই চাকরি পেতে হবে। এদিকে চাকরিহারারা বললেন, আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছি, চাকরি বাঁচানোর কথা বলেছি। এবার চাইব যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নাম প্রকাশ্যে আসুক। এই দাবিতে আন্দোলন করব। পাশাপাশি কি আইনি পদক্ষেপ করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলেও জানালেন তারা। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। হাজারো টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয় যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি-কে। তবে আর পরীক্ষা দিতে নারাজ যোগ্য চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। যদিও আদালতের নির্দেশে রবিবার থেকে ধর্না সরল সেন্ট্রাল পার্কের ভিতরের জলাশয় সংলগ্ন এলাকায়। সন্ত্রাসে মদতদার হিসেবে পাকিস্তানের স্বরূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারত সরকারের তরফে সর্বদলীয় সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। এমনই একটি প্রতিনিধি দলের সদস্য হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন জাপানে। সেখানে গিয়ে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধা বিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, দেশে ফিরেই কলকাতায় রাধা বিনোদ পালের নামে রাস্তার নামকরণের বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী এবং মেয়রের সঙ্গে। উল্লেখ্য, রাধা বিনোদ পালের নামে কলকাতার রাস্তার নামকরণের প্রতিশ্রুতি গত বছরেই দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু তা কার্যকর হয়নি এখনও। শুক্রবার টোকিওতে রাধা বিনোদ পালের স্মৃতিস্তম্ভে অভিষেক শ্রদ্ধা জানানোয় খুশি প্রাক্তন বিচারপতির বর্তমান প্রজন্ম। একই সঙ্গে উঠে এসেছে রাজ্য সরকারের পুরনো প্রতিশ্রুতির কথাও। রাধা বিনোদের পৌত্র সুধী বিনোদ পাল রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছেন যাতে রাস্তার নামকরণ দ্রুত করা হয়। শোনা গিয়েছে সে কথা নাকি কানে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপরেই তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কলকাতায় ফিরেই রাধা বিনোদের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন তিনি। জানিয়ে রাখি, 1952 থেকে 1966 পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে আইন কমিশনের সদস্য ছিলেন রাধা বিনোদ পাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন টোকিও ট্রায়ালের অন্যতম বিচারপতি ছিলেন। তিনিই ছিলেন একমাত্র বিচারপতি যিনি নিজের রায়ে বলেছিলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সকলেই দোষী নন। এই কারণে জাপানে বিশেষ খ্যাতি রয়েছে রাধা বিনোদ পালের। প্রসঙ্গত, ভারত পাক সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে গিয়েছে সর্বদলীয় সাংসদদের নিয়ে প্রতিনিধি দল। এমনই একটি দলের হয়ে জাপান সফরে গিয়েছেন অভিষেক। এরপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ায় যাবে প্রতিনিধি দলটি। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, যা নিয়ে জোর বিতর্ক হয়। দলের সাংসদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তৃণমূল স্পষ্ট জানায় সাংসদ সৌগত রায়ের মন্তব্য তৃণমূলের মতামত নয়। সেই ইস্যুর রেশ কাটতে না কাটতেই ফের বড় মন্তব্য করলেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বললেন,
পিকচার আভি বাকি হ্যায়। শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে সংসদে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই দাবিকে সঙ্গত তকমা দিয়ে সৌগত বললেন, দেশের নেত্রী হিসেবে মমতা সঙ্গত দাবি তুলেছেন। অধিবেশন হওয়া দরকার। যুদ্ধের সময় কোনো বিরোধী রাজনীতি করেনি। কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসও দাঁড়িয়েছিল। তবে এখন অনেক প্রশ্ন রয়েছে, সেই জন্য বিরোধীরা তুলছে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পাল্টা অপারেশন সিঁদুর চালাল ভারত। এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল এদেশের সেনা। এই সামরিক অভিযান নিয়েই সম্প্রতি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সৌগত রায়। প্রবীণ সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। সেই ইস্যু কিছুটা ঠান্ডা হতেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এই নেতা। এবার ঝড়ের ইঙ্গিত দিলেন তিনি। তৃণমূল সাংসদের মতে, পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেটা এক কথায় গোয়েন্দা ব্যর্থতা। এই নিয়ে কথা হবে না। তিনি মনে করেন, সুরক্ষা ইস্যুতে একাধিক প্রশ্ন জমা হয়েছে, সেসব নিয়ে সংসদে কথা বলার প্রয়োজন আছে। প্রবীণ নেতা এদিন স্পষ্ট জানান, দেশের প্রশ্নে পাশে রয়েছি, তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই কথা হবে। ঝড়ের ইঙ্গিত দিয়ে সৌগত বললেন, দেশের প্রশ্নে পাশে আছি, তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই আলোচনা হবে। সংসদে অনেক ঝড় উঠবে। পিকচার আভি বাকি হ্যায়। বাংলাদেশের রাজনীতিতে চাপানুতোর কারণ হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের। তবে সূত্রের খবর, ইউনূসের পদত্যাগ নিয়ে এখনও হয়নি নির্দিষ্ট সিদ্ধান্ত। বিষয়টি রয়েছে ঘনিষ্ঠ আলোচনার পর্যায়ে। রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক অসহযোগিতায় সরকারে বাড়ছে অস্থিরতা, এমনটাই সূত্রের খবর। আজ বাংলাদেশের অন্যতম উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ দাবি করছেন, পদত্যাগ করছেন না ইউনূস। এই চাপানুতোরের মধ্যে আজ হয়তো আরও একটি উপদেষ্টা মণ্ডলের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। বর্তমানে ইউনূসের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য শুরু হয়েছে। যে বৈঠক আজ হয়েছে, এখনও সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে দোলাচলে রয়েছে বাংলাদেশের রাজনীতি। কারণ অন্যতম উপদেষ্টা দাবি করছেন, পদত্যাগ করছেন না ইউনূস। আবার সূত্রের খবর, এখনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি। এদিকে রাজনৈতিক মহলের ধারণা, ইউনূসের পদত্যাগ জল্পনা, শুধুই রাজনৈতিক কৌশল। গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পরে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হলেন মোহাম্মদ ইউনূস। তার দেশে অস্থিরতা বাড়তে শুরু করল। এর মধ্যে হিন্দুদের ওপর অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের সঙ্গেও বেড়েছে দূরত্ব। সেই সঙ্গে বাংলাদেশে বাড়ছে নির্বাচনের চাপ। দ্রুত সাধারণ নির্বাচন করা হোক, এই দাবিতে চাপ তৈরি করছে বিএনপি। ভালো নয় আর্থিক পরিস্থিতি। এই অবস্থায় প্রবল চাপের মুখে কি ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশ চালাতে ব্যর্থ ইউনূস। তার শাসনামলে বেড়েছে নানা ধরনের অনৈতিক কাজকর্ম। দেশ সংস্কারের যে বার্তা দিয়ে তিনি গদিতে বসেছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেননি। অপরদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গেও ইউনূসের সম্পর্ক ভালো নয়। ওয়াকারকে সরিয়ে নিজের পছন্দের সহযোগীকে সেনাপ্রধানের পদে বসাতে চেয়েছিলেন তিনি, যা বুঝে গেলেন ওয়াকার। ফলে দ্রুত নির্বাচনের চাপ বাড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলে জানান নাহিদ ইসলাম। নাহিদ আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ইউনূস কাজ করতে পারছেন না বলে তাকে জানান তিনি। তারপরেই আজ ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়, যার নির্যাস এখনও স্পষ্ট নয়। ফলে এই মুহূর্তে দোলাচলে বাংলাদেশের রাজনীতি।